ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি যে বিষয়টি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম, বা যাকে আমরা শর্টে বলি আইজিএম। তোমরা যারা ক্লাস 12 এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা খুব ভালো করে ভিডিওটিকে লক্ষ্য করো। এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন হয়। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ আইজিএম সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। তাহলে আজকের ভিডিওটি ক্লাস 12 এবং নিট পরীক্ষার্থী তোমরা যারা, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভিডিওটি তাহলে শুরু করা যায়। আইজিএম হলো প্রথম ইমিউনোগ্লোবিউলিন যা মানব ভ্রূণে প্রকাশ করা হয় প্রায় 20 সপ্তাহের মধ্যে, এবং ফাইলোজেনেটিক ভাবে বিকাশের প্রথম দিকের অ্যান্টিবডি, অর্থাৎ ডেভেলপমেন্টের যে ফার্স্ট ফেজ, সেই দিকের প্রথম অ্যান্টিবডি হচ্ছে আইজিএম। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। মানব ভ্রূণের মধ্যে আইজিএম হলো ভ্রূণের মধ্যে সংশ্লেষিত হওয়া প্রথম অ্যান্টিবডি। আমরা জানি 5 প্রকারের অ্যান্টিবডির কথা: আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই। তার মধ্যে আইজিএম হলো মানব শরীরে ভ্রূণের প্রথম সংশ্লেষিত হওয়া অ্যান্টিবডি। আইজিএম প্রথম অ্যান্টিবডি যা অ্যান্টিজেনের প্রাথমিক এক্সপোজার প্রতিক্রিয়ায় উপস্থিত হয়, যার ফলে এক যার ফলে একে অ্যাকিউট ফেজ অফ অ্যান্টিবডি বলা হয়। তার মানে যখন শরীরে কোনো একটা অ্যান্টিজেন শরীরে প্রবেশ করছে, তখন তার প্রথম এক্সপোজার হিসাবে যে প্রতিক্রিয়াটা তৈরি হয় তার উপস্থিতিতে, কার উপস্থিতিতে? এই আইজিএম এর উপস্থিতিতে প্রথম অ্যান্টিবডি যেটা আইজিই তাকে কি করছে না, প্রথমে তাকে এক্সপোজ করছে। এই ঘটনাটিকে আমরা কি বলছি? অ্যাকিউট ফেজ অ্যান্টিবডি। ওকে, এটা কোথায় উৎস হয়? মানব শরীরে যতটা পরীক্ষা নিরীক্ষা করা গেছে, সেই পরীক্ষা নিরীক্ষায় বোঝা গেছে আপাতত যে এখনো পর্যন্ত যেটা সোর্স হিসাবে ধরা গেছে, প্লিহার প্লাজমোব্লাস্ট গুলি থেকে আইজিএম উৎপাদনের প্রধান উৎস। এখানে একটু তয় এর স্পেলিংটা যাই হোক একটু খেয়াল রেখো আর কি। উৎস হচ্ছে কি? প্লিহার প্লাজমোব্লাস্ট সেলগুলি। ওকে, আমি যেটা ইংরেজিতে একটু কয়েকটা সব সেন্টেন্স তোমাদের জন্য লিখেছি। আইজিএম ইজ দ্য ফার্স্ট অ্যান্টিবডি সিক্রেটেড বাই অ্যাডাপটিভ ইমিউনিটি। ওকে, অ্যাডাপটিভ ইমিউনিটি, নট ইনেট ইমিউনিটি সিস্টেম ইন রেসপন্স টু দ্য ফরেন অ্যান্টিজেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, হোয়াই ইজ আইজিএম দ্য ফার্স্ট অ্যান্টিবডি? প্রথম অ্যান্টিবডি কেন হচ্ছে আইজিএম? The first antibodies to be produced in a humoral immune response are always IgM. তো এখন প্রশ্ন হচ্ছে, এই আইজিএমটা প্রথম কেন প্রডিউস হচ্ছে হিউমারাল ইমিউন সিস্টেমে? বিকজ IgM can be expressed without isotope switching. IgM can be expressed without isotope switching. এই আইসোটোপ সুইচিং কে আমরা আবার ক্লাস সুইচিং ও বলি। বিষয়টা কি একটু বলে দিই, যদি আমি নিচে লিখেছি তোমাদের জন্য, ওটাকে একটু ব্যাখ্যা দেওয়ার আগে একটা লাইন তোমাদেরকে বলে দিই। আইসোটোপ সুইচিং বা ক্লাস সুইচিং বিষয়টা কি? দেহে অ্যান্টিজেন প্রবেশ করলে ইমিউন সিস্টেম সবার প্রথম আইজিএম তৈরি করে, একটু আগে বললাম। পরবর্তীকালে আইজিজি ক্ষরণ বৃদ্ধি পায়। তাহলে প্রথম অ্যান্টিজেন শরীরে প্রবেশ করলো, আইজিএম উৎপন্ন হলো, তারপরে আইজিজি ক্ষরণ বৃদ্ধি পায় এবং আইজিএম আইজিজি দ্বারা প্রতিস্থাপিত হয়। এই ঘটনাটিকে কি বলা হচ্ছে? ক্লাসিক্যাল সুইচিং বা ক্লাস সুইচিং, বা আরেকটা নাম যেটা একটু আগে তোমাদেরকে বললাম, আইসোটোপ সুইচিং। দিস আর্লি আইজিএম, okay, these early IgM antibodies are produced before B cells have undergone somatic hypermutations and therefore tend to be low affinity. Okay, so একটু আগে যেটা বললাম, হোয়াট ডু মিন বাই আইসোটোপ সুইচিং? আইসোটোপ সুইচিং কে আমরা আবার কি বলি? এটা লিখে রেখেছি তোমাদের জন্য, ইমিউনোগ্লোবিউলিন ক্লাস সুইচিং। ওকে,
এটাকে আবার আমরা কি বলছি, ইমিউনোগ্লোবিউলিন গ্লোবিউলিন ক্লাস সুইচিং, অলসো নোন অ্যাজ আইসোটোপ সুইচিং। আইসোটোপ commutations or class switch recombinations, CSR, class switch recombinations, is a biological mechanism that changes a B cell's productions of immunoglobulin from one type to another type, such as from the isotope IgM to the isotope IgG. তাহলে IgMটা কার দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে, আইজিজি দ্বারা। দিস ইজ নোন অ্যাজ ক্লাস সুইচিং অর আইসোটোপ সুইচিং। ওকে, নাও আমরা এবার পরের যে স্লাইডটি রয়েছে, পরের স্লাইডটাতে আমরা চলে যাই। এই পরের স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, এর গঠন খুব ইম্পর্টেন্ট। গঠনটা কিন্তু আমি একটা ছবি তোমাদের জন্য রেখেছি, ভালো করে লক্ষ্য করো, গঠনটা আমি বলি। একটু আগেই বললাম, তোমরা যারা ক্লাস 12 এর স্টুডেন্ট এবং তোমরা যারা নিট পরীক্ষার্থী, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে এই আইজিএম এর গঠনটা ক্লাস 12-এ যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু নিট পরীক্ষার্থীদের জন্য। বারবার আমি কিন্তু বলছি, খুব ইম্পর্টেন্ট কিন্তু নিট পরীক্ষার্থীদের জন্য। কি, ইমিউনোগ্লোবিউলিন এম হলো অনেকগুলি আচ্ছা অনেকগুলি অ্যান্টিবডির আইসোটোপের মধ্যে বৃহত্তম, যা মেরুদণ্ড প্রাণীদের দ্বারা উৎপাদিত হয়। সব থেকে বৃহত্তম অ্যান্টিবডি এটা হচ্ছে কিন্তু, যেমন ফার্স্ট তৈরি হচ্ছে, আবার এইদিকে হচ্ছে কি বৃহত্তম, সব থেকে বৃহত্তম অ্যান্টিবডি। এরা হচ্ছে সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি এবং রক্তে কি হিসাবে থাকে, পেন্টামার হিসাবে থাকে। দেখো দ্বিতীয় পয়েন্টে লেখা হয়েছে আইজিএম হচ্ছে একটি পেন্টামার, অর্থাৎ পাঁচটি মনোমার নিয়ে গঠিত একটি পলিমার। পাঁচটি, এই μL25 কি আমি একটু পরেই বলছি। তাহলে এটা হচ্ছে কি পাঁচটা মনোমার দ্বারা গঠিত, তাই পেন্টামার আমরা বলছি। এবার দেখো, পেন্টামেরিক আইজিএম একটি, খুব ইম্পর্টেন্ট, এই 3 4 5, এই যে এই পয়েন্ট তিনটে খুব ইম্পর্টেন্ট। বাকিগুলো ইম্পর্টেন্ট নয় আমি তা বলছি না, কিন্তু খুব ইম্পর্টেন্ট এই তিনটে পয়েন্ট ভালো করে বুঝবে। পেন্টামেরিক আইজিএম একটি হচ্ছে কি তৃতীয় প্রোটিন থাকে, যে প্রোটিনটাকে আমরা বলছি জে প্রোটিন। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই দেখো, দিস ইজ জে প্রোটিন। ওকে, জে প্রোটিন। এই জে প্রোটিন হলো একটি ছোট, প্রায় 137টি অ্যামাইনো অ্যাসিড থাকে এবং এটি হচ্ছে কি অ্যাসিডিক প্রোটিন। জে প্রোটিন, এটা হচ্ছে বারবার বলছি নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। জে প্রোটিন যেটা, সেটা হচ্ছে কি এই যে জে প্রোটিন, জে সেপ্ট, এটাকে হচ্ছে কি একটা অ্যাসিডিক প্রোটিন, প্রায় 137টা অ্যামাইনো অ্যাসিড থাকে এখানে। আইজিএম এর বা মিউভারি, এটাকে দেখো প্রত্যেকটা অ্যান্টিবডিতে যেমন আইজিজি মানে গামা চেন থাকে, আইজিএ মানে আলফা চেন থাকে, আইজিএম মানে হচ্ছে মিউ চেন থাকে, আইজিডি মানে হচ্ছে এই অ্যান্টিবডিতে ডেল্টা থাকে, আর আইজিই মানে ইপসাইলন থাকে। এটা নামের উপরে, এই চেনের উপরে ভিত্তি করে এগুলি হচ্ছে তাদের নামকরণ হচ্ছে। অর্থাৎ ভারী শৃঙ্খল, সেই ভারী শৃঙ্খলে কি 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 প্রকৃতির তোমার বন্ড থাকছে, তার উপর চেন থাকছে, তার উপরে নির্ভর করে নামকরণগুলি হচ্ছে। আমরা এটা প্রত্যেকে জানি। যাই হোক, পাঁচটা অ্যান্টিবডি নিয়ে একটা জিস্ট ফর্ম, পরে আবার আমি একটা ভিডিও তোমাদের জন্য পোস্ট করব। তাহলে আইজিএম এর মিউ ভারী চেনে প্রায় 576 অ্যামাইনো অ্যাসিড থাকে, ঠিক আছে? এবং এতে একটি পরিবর্তনশীল ডোমেইন ভিএইচ মানে ভ্যারিয়েবল রিজন অফ হেভি চেন। ভিএইচ মিনস ভ্যারিয়েবল রিজন অফ হেভি চেনস। একটা অ্যান্টিবডি গঠনে আমরা কি দেখতে পাই, ভ্যারিয়েবল রিজন দেখতে পাই, কনস্ট্যান্ট রিজন দেখতে পাই। তাহলে এই ভিটা হচ্ছে কি, মানে একটা ধরো আদর্শ অ্যান্টিবডির গঠনটা কিরকম হয়, আদর্শ অ্যান্টিবডির গঠনটা হচ্ছে ঠিক এরকমের, তাই তো? এই যে এটাকে ওয়াই শেপ বলা হচ্ছে গঠনটা, তাই তো? দিস ইজ দ্য মোনোমার। ওকে, মোনোমার। এই যে টিপ পোর্শনে, এই অঞ্চলটাকে আমরা বলছি ভ্যারিয়েবল অঞ্চল বা পরিবর্তনশীল অঞ্চল, আর এই অঞ্চলটাকে আমরা বলছি কনস্ট্যান্ট অঞ্চল। এটা বলছে এফএবি এরিয়া, এটাকে বলছে এফসি এরিয়া। ওকে, তো এই যে ভ্যারিয়েবল রিজনটাকে কি হচ্ছে, প্রায় 110টি অ্যামাইনো অ্যাসিড থাকে। ওকে, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ভিএইচ মানে এটা হচ্ছে হেভি চেন, এইচ চেন, আর এটা হচ্ছে এল চেন। দিস ইজ এল চেন। তাহলে এইটাকে আমরা কি বলছি, এইচ চেন বলছি আমরা এটাকে, আর এই ছোটটাকে আমরা কি বলছি, এল চেন বলছি, এটাকে এইচ চেন বলছি, এটাকে এল চেন বলছি। আর তাহলে এই যে অঞ্চলটা, এটাকে আমরা কি, এইটাকে আমরা বলছি ভিএইচ মানে ভ্যারিয়েবল রিজিয়ন অফ এইচ চেন, এন্ড দিস ইজ ভিএল ভ্যারিয়েবল রিজিয়ন অফ এল চেন। এটাও তাই একই রকম ভাবে। ওকে,
এবার দেখো, চারটি স্বতন্ত্র ধ্রুবক ডোমেন থাকে। একটু আগে আমি বললাম কনস্ট্যান্ট রিজন থাকে, তাহলে এই টিপটা হচ্ছে কি ভ্যারিয়েবল রিজন। এখানেই তো অ্যান্টিজেন এসে যুক্ত হয়, এই সাইটটা একেবারে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন সাইটও আমরা বলি। এবার এই যে অঞ্চলটা পড়ে থাকলো, এই অঞ্চলটা, এইটাকে আমরা বলছি কনস্ট্যান্ট অঞ্চল বা ধ্রুবক অঞ্চল। এই কনস্ট্যান্ট অঞ্চলে কি রয়েছে, প্রতিটাতে প্রায় 110টি করে অ্যামাইনো অ্যাসিড আছে, কিন্তু চারটে স্বতন্ত্র ডোমেইন থাকছে, চারটে। এই ছবিটাকে এবার লক্ষ্য করো, এইটা হচ্ছে মিউ এরিয়া মানে ভিএইচ, এইটা হচ্ছে কি ভিএইচ, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে CU1, CU2, CU3, CU4। তার মানে এইটা হলো কি, এইটা হলো তোমার 1, এইটা হলো গিয়ে 2, এইটা হলো গিয়ে 3, আর এইটা হলো গিয়ে 4। ওকে, এই চারটে কি রয়েছে দেখো, CU1, CU2, CU3, CU4। সি, সি মিনস কি কনস্ট্যান্ট। ওকে, মিউ মানে কি, মিউ মানে হচ্ছে তোমার ওই হেভি চেনটা। ওকে, আর 1 2 3 মানে হচ্ছে চারটে ডোমেইন রয়েছে, এবং প্রতিটাতে 110টা করে অ্যামাইনো অ্যাসিড আছে প্রায়, এবং একটি 20টা, প্রায় 20টা অ্যামাইনো অ্যাসিড যদি টেল পিস, এই যে নিয়ে টিপি লেখা আছে দেখো, এই যে টিপি, টিপি মানে হচ্ছে কি টেল পিস রয়েছে। তাহলে এই হচ্ছে তোমার একটা চেন। মানে আমি যদি দেখি এই চেনটার কথা বলি, এই যে এই চেনটা, এই যে একটা চেন দেখতে পাচ্ছ, আর এই একটা চেন, তাহলে এই চেনটার গঠনটা আমি এটা এখানে দিয়ে হচ্ছে কি, এই চিত্র এতে দেখো, এই চিত্র এতে 1A, মানে এখানে আমি যদি এইটাকে ধরে নিচ্ছি চিত্র 1, তার এর চারটে পার্ট আছে, এ, বি, ডি অ্যান্ড সি। ওকে, এবার দেখো চিত্র 1A তে কি বলা হয়েছে। এই চিত্র 1A তে মানে এইটাতে হালকা চেন এল দ্বারা নির্দেশিত হয়েছে। এই যে এলটা সাদা অংশটা, এইটা হচ্ছে কি এল চেন, এল চেন। তার মানে এইটাকে আমরা বলছি ভিএল। ভিএল মানে কি, একটু আগে বললাম ভ্যারিয়েবল রিজন অফ এল, আর এটাকে সিএল। সিএল মানে কি কনস্ট্যান্ট রিজন অফ এল চেন। ওকে, বেশ। এক নির্দেশিত এবং ভারী চেনকে কি দ্বারা নির্দেশিত করা হয়েছে, মিউ দ্বারা। এই যে মিউটা হচ্ছে ভারী চেন, এই যে মিউটা হচ্ছে ভারী চেন। এইখানে একটু ঘুরে গেছে, আমি একটু পরেই বলছি কি, এটা মিউ চেন, এটা মিউ চেন ভারী চেন, এটা যে এল চেন মানে হচ্ছে এল হালকা চেন। ভারী চেন এবং হালকা চেন উভয়ই ডাইসালফাইড বন্ধনী দ্বারা আবদ্ধ মানে যোগ হয়েছে, এবং লাল ত্রিভুজ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই জায়গাটাকে একটু ভালো করে দেখো, এইটা ভারী চেন, এটা হচ্ছে এল চেন। তাহলে এই ভারী চেনের এটাকে আমরা কি বলছি, সি ওয়ান মানে সি মিউ, সি নয় সরি, এটা সি মিউ ওয়ান, এটা হচ্ছে সি মিউ ওয়ান, আর এটা হচ্ছে সি এল। এই সাদাটাকে আমরা কি বলছি, এই সাদাটাকে আমরা বলছি দেখো সিএল, মানে কনস্ট্যান্ট রিজিয়ন অফ এল। আর এইটাকে আমরা কি বলছি, এইটাকে এইখানে যেটা লেখা আছে দেখতে পাচ্ছি ওয়ানটা, এইটাকে আমরা কি বলছি, সি মিউ ওয়ান। এই যে এইটা সি মিউ ওয়ান মানে কনস্ট্যান্ট মিউ ওয়ান ডোমেইন। এই দুটো অঞ্চলে কি তৈরি হয়েছে, ডাইসালফাইড বন্ড তৈরি হয়েছে। এটা কি হয়েছে, এরা আবদ্ধ হয়েছে। ঠিক আছে, তাহলে এল চেন আর এইচ চেনটা কি করে আবদ্ধ হলো সেটা এখানে বলা হলো। 7 নম্বর পয়েন্টে কি বলা আছে, চিত্র বিতে মানে এই বিতে, মিউ টু, সি মিউ টু ডোমেইনে একটি ডাইসালফাইড বন্ড দ্বারা সংযুক্ত দুটি মিউ এল ইউনিট দেখায়। দেখো মিউ এল, মিউ এল ইউনিট মানে এল চেন আর ভারী চেন যুক্ত হয়ে যে ইউনিটটা তৈরি করছে। তার মানে এই যে দেখো, এইটা হলো কি এল মিউ চেন, এটা হচ্ছে এল চেন। ওকে, তাহলে দুটি মিউ এল ইউনিট মানে এই একটা ইউনিট হচ্ছে কি পুরো, এই যে এইটা পুরোটা হচ্ছে একটা মিউ এল ইউনিট ওয়ান, আর এইটা পুরোটা হচ্ছে কি একটা মিউ এল ইউনিট টু। তাহলে এই যে একটা মিউ এল ইউনিট মানে ভারী চেন আর হালকা চেনের ইউনিট সোজা কথায়। ওকে, বা এইচ এল ইউনিট আমরাও বলতে পারি। এই একটা এইচ এল ইউনিট আর এই একটা এইচ এল ইউনিট, এই ইউনিট দুটো কি হয়েছে, ডাইসালফাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়েছে, সংযুক্ত হয়েছে। এবং কোথায় কোথায়, মানে এর সি মিউ টু আর এর সি মিউ টু, এরকম দেখতে পাচ্ছ এখানে টু আছে, এই যে টু সি মিউ টু। তাহলে এইটা হচ্ছে সিএল ছিল, কিন্তু এটা কিন্তু টু নয় কিন্তু, কেমন। ওকে, এই যে টু, তাহলে সি মিউ টু আর এইটা হলো সি মিউ টু, মানে একটা মিউ এল চেন বা এইচ এল চেনের সি মিউ টু
আর একটা HL বা মিউএল চেনের CμU2, মানে এই যে CμU2, এই CμU2 দুটো যুক্ত হয়েছে ডাইসালফাইড বন্ধনীর দ্বারা। ওকে, দিয়ে এই গঠনটাকে, এইটাকে আমরা কি বলছি, IgM এর মনোমার। IgM এর মনোমার মানে এই স্ট্রাকচারটা, মানে HL ইউনিট 1, HL ইউনিট 2, এই হলো যে টেল পিস। ওকে, যেটা টেল পিস একটু আগেই বলা হলো 20টা অ্যামাইনো অ্যাসিড থাকে টেল পিসে। তাহলে দেখো, এইটাকে আমরা বলছি মিউএল ইউনিট 1 বা HL ইউনিট 1, এটাকে বলছি HL ইউনিট 2। এই দুটো ইউনিট কি হয়েছে, মিলে একটা কি তৈরি, মনোমার তৈরি করেছে, যেটা দেখতে এই থেকে এইরকম শেপ হচ্ছে, দেখো এইরকম শেপ, মানে অনেকটা IgG বা IG এর মতো দেখতে হচ্ছে, তাই না? তাহলে এই রকম 5টা ইউনিট এই সি আর ডি তে দেখানো হয়েছে। এই 5টা ইউনিট যুক্ত হয়ে কি তৈরি করেছে, এই পেন্টামারটা তৈরি করেছে, এই যে পেন্টামার প্রথমে যেটা বলা হলো, ঠিক আছে? এবং এখানে যে চেন, দুটো টেল পিসের মাঝখানে কি যে চেন তৈরি করেছে, যে চেন আবদ্ধ হয়েছে এবং একটা যে চেন থাকছে। ওকে, বেশ। নেক্সট এবার আমরা এর কাজটা দেখি। এর কাজটাতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এর একটা ইম্পর্টেন্ট কাজ, যেটা হচ্ছে কি না, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে প্রাথমিকভাবে প্রতিরোধের ব্যবস্থা করে। তাহলে একটা সিস্টেমের নাম আমরা দেখলাম, যে সিস্টেমটাকে আমরা বলি কি কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ কমপ্লিমেন্ট সিস্টেম? কমপ্লিমেন্ট ইজ এ সিস্টেম অফ প্লাজমা প্রোটিন that can be activated directly by pathogen or indirectly by pathogen bound antibody, leading to a cease or reactions that occur on the surface of pathogen and generates active component with various effector functions, that is called কমপ্লিমেন্ট সিস্টেম। যদিও কমপ্লিমেন্ট সিস্টেম বা এই ইমিউনোলজি নিয়ে আরো অনেক কিছু ভিডিও তোমাদের জন্য আস্তে আস্তে আমি পোস্ট করব, তখন তোমরা আরো বিষয়টা বুঝতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে কি, মানে এইটাকে আমি ইংরেজিতে লিখেছি, IgM ক্যান বাইন্ড কমপ্লিমেন্ট কম্পোনেন্ট C1, ওকে, and activated the classical pathway leading to opsonizations of antigens and cytolysis. তাহলে what is cytolysis, what is classical pathway, what is opsonizations, এইগুলি নিয়েও আমি আস্তে আস্তে করে তোমাদের জন্য ভিডিও পোস্ট করব, তখন সেখানে আরো এগুলি ব্যাখ্যা দেবো। বারবার বলছি, এটা হোয়াট ইজ দিস, এইচএস এ প্রশ্ন হয় হোয়াট ইজ দিস, মানে বা হোয়াট ইজ দিস। একটা জিনিস মনে রাখতে হবে, একটা অ্যান্টিজেন যখন শরীরে প্রবেশ করে, সেই অ্যান্টিজেন শরীরে প্রবেশ করার পরে অ্যান্টিবডি কাজ করা শুরু করে। তাহলে অ্যান্টিবডি কিভাবে কাজ করে, এটা নিয়ে আমি পরে তোমাদের ব্যাখ্যা দেব অন্য একটি ভিডিওতে। অ্যান্টিবডি বেশ কয়েকটা পদ্ধতিতে কাজ করতে পারে: নিউট্রালাইজেশন প্রসেস, অ্যাগ্লুটিনেশন প্রসেস, প্রেসিপিটেশন প্রসেস, লাইসিস প্রসেস, অপসোনাইজেশন প্রসেস, অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট। মানে একটু আগে যেটা বললাম অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট, যেটা IgM করছে, অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট, দ্যাট মিনস মানে এটাই হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি যৌগ গঠন করে, তাকে আমরা গঠন করে, তা কমপ্লিমেন্টকে সক্রিয় করে। এই সক্রিয় কমপ্লিমেন্ট আক্রান্ত স্থানে ফ্যাগোসাইটিক কোষ সমূহকে আকৃষ্ট করে, জীবাণুকে ধ্বংস করে। তাহলে এইগুলি সম্পর্কে আমি বিস্তরভাবে আবার একটা একটা করে ভিডিও তোমাদের পোস্ট করব, যে অ্যান্টিবডি কি করে কাজ করে। আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।